বুঝলেন মশাই, খানিক খোশ গল্প করে। আমরা যারা দীর্ঘদিন চাকরি করে অবসর গ্রহণ করেছি, আমাদের এই নতুন জীবনটা, যেটাকে এক কথায় আমরা বলছি যে অবসর জীবন, সেটাকে একটু মজার চোখ দিয়ে, একটু ঠাট্টা, একটু আমোদে চোখ নিয়ে যদি দেখি, মন্দ হয় না, তাই না? আমরা যারা মোটামুটিভাবে মধ্যবিত্ত মানুষ বলে নিজেদের গণ্য করি, বা আমাদের মধ্যে একজনকে ধরে নিন, সেটা আপনি বা আমি নাও হতে পারে, এমন একজন ব্যক্তি যিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, উচ্চ পদে চাকরি করতেন, দীর্ঘকাল চাকরি করেছেন, প্রচুর বেতন পেতেন, একটা বেশ সহজ সরল আড়ম্বরযুক্ত জীবন ছিল। অর্থাৎ ছুটি ছাটায় ভ্রমণ, কখনো কখনো বিদেশ ভ্রমণ, খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ সবই ছিল জীবন। সেই জীবনের পরে আমরা হঠাৎ একটা নতুন জীবনে প্রবেশ করলাম, কি সেই ধারাবাহিক উপার্জন আমাদের বন্ধ হয়ে গেল। আমরা আমাদের অবসরকালীন যে ভাতা পেয়েছি এবং যারা পেনশন পাবেন পেনশন, তা নিয়ে মোটামুটি একটা তথাকথিত আড়ম্বরহীন জীবন কিন্তু অনায়াসেই কেটে যায়। কিন্তু মজা হলো, সবটাই তো বৈভব দিয়ে বিচার করা চলে না। আমাদের জীবনে তো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সিকিউরিটি, হেলথ ইন্স্যুরেন্স, এর বাইরেও একটা জীবন থাকে। সেই জীবনে যে নাটকগুলো ঘটে, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। ধরে নিলাম অমুক বাবু, ধরে নেওয়া গেল তার নাম ক বাবু। সে ক বাবু দিব্যি আছেন জীবনে, অতি সুখী সংসারের জীবন, যথাসময় বিবাহ করেছেন, একটি ছেলে একটি মেয়ে আছে। মেয়েটি ধরুন অত্যন্ত প্রতিভাশালিনী এবং গানের স্কুলে ফার্স্ট হয়, নাচের গানে যথেষ্ট পারদর্শী, পড়াশোনায় ভালো, আঁকতে পারে ভালো। ছেলেটিও তুখোর, বিজ্ঞানে একদম একদম ক্ষুরধার ছেলে। ক্লাসে প্রথম 2-3 জনের মধ্যে নাম তো থাকবেই। এমনকি স্কুল লিভিং যে পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইগুলো বা আইএসসি, আইসিএসসি, যাতেই হোক একদম একদম বাউন্ডারি পার। সেই ভদ্রলোক তার অতি সুখী জীবনে, তার সুখী দাম্পত্যের ওপর দাঁড়িয়ে থাকা যে ভিত, সেই ভিতের উপর দাঁড়িয়ে দেখলেন তার জীবনে মানে পাননি তিনি এরম কিছুই নেই, একেবারে সম্পূর্ণ সুখী জীবন। এরপরে ছেলে চাকরি পেল, বিদেশে পড়ার সুযোগ পেল, মেয়েটিও হয়তো পেল। তারপর যথারীতি ধুমধাম করে তার ছেলে এবং মেয়ের বিয়ে দিলেন। এইবার একটা নাটক। ছেলে একজন মোটামুটি অপরিচিত একজন মহিলাকে আপনার কাছে নিয়ে এলেন। হ্যাঁ, তার যদি বিবাহ পূর্বে বা বিবাহের পূর্বে ওই মহিলাটির সঙ্গে আলাপ থাকে, তাহলে তাদের পারস্পরিক জানাশোনার তো একটা ব্যাপার থাকছে। কিন্তু আপনার কাছে সেই মেয়েটি কিন্তু অপরিচিত, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, আপনার স্ত্রীর কাছেও সে কিন্তু অপরিচিত। আর মেয়েকেও বিয়ে দিয়েছে, একদম অতি মাত্রায় প্রতিষ্ঠিত জামাই, দারুণ চাকরি করে, ঝকঝকে চেহারা, ঝকঝকে তার বাড়ি এবং তার বৈভব। মেয়েও ভীষণ খুশি। মেয়ে গর্বে মানে আপনিও প্রায় মাটিতে পা ফেলেন না, এরকম হতেই পারে। এর মধ্যে হলো কি, আপনার বৌমা যখন আপনার বাড়িতে এলেন, তখন কি আপনি তাকে আপনার মেয়ে বলে মনে করছেন? আপনার স্ত্রী কি আপনার সঙ্গে সহমত? সবই ঠিক ছিল, জানেন। প্রথম কয়েকদিন তো মানে মনে হলো, আহা, জীবনে এর চেয়ে বড় সুখের কিছু নেই। কিন্তু ওই যে বলে না, একটা কাঁটাটা কি, পুরুষ
ঘোষকিন্নি সেদিন এসেছিলেন নতুন বউ দেখতে, শুনলেন বউ খুব উচ্চশিক্ষিতা। তো আপনার স্ত্রী তাকে বললেন, একটু বৌমা চা দিয়ে যাবে ঘরে। বৌমা এলেন, চা দিয়ে দাঁড়ালেন, কিন্তু একটা কোনো কাজ করছিলেন তিনি, হয়তো তার চাকরিগত কোনো বিষয়ে তিনি জড়িত ছিলেন। চায়ের কাপটা রেখে দিন চলে গেলেন। সব ঠিক ছিল, যাবার আগে না ঘোষকিন্নি বলল, আপনার বৌমা খুব সুন্দর, কিন্তু কেমন যেন ঠক করে চায়ের পেয়ালাটা নামিয়ে দিয়ে চলে গেল। তার যেন আর কোনো দায় নেই। ও ভালো, ভালো তো বটেই, কিন্তু ওই আধুনিক মেয়ে তো। আপনার স্ত্রী দুরকমভাবে রিয়াক্ট করতে পারে। আপনার স্ত্রী একটু ঘা খেলেন, ইগোতে লাগলো, ও মিসেস মুখার্জির বৌমার মতো তো অতটা নমনীয় নয় আমার বৌমা। একটু গম্ভীর হলেন। ডিনার টেবিলে আপনি খাবার সময় একটু কম কথা বলবেন, স্বামীর মোটামুটি পরিচিত যে রসিকতাগুলো হাসলেন না। আবার এরম হতেই পারে যে আপনার স্ত্রী দাঁতে দাঁত ঘষে মনে মনে বললেন, তোমার বৌমাকে তো আমি চিনি, তা ঈর্ষার থেকেই হচ্ছে, কারণ আমার বৌমা তো পিএইচডি এবং তার চাকরির মান যথেষ্ট উঁচু, তুমি ওটা ঠিক নিতে পারলে না, তাই না? একই স্ত্রী দু ধরনের প্রতিক্রিয়া করে। এখন প্রশ্ন হচ্ছে, বল যখন পড়ে সেটা স্পিনও হতে পারে, আবার আউটসুইংও হতে পারে। আপনি কি করবেন? এইটা হলো বড় প্রশ্ন। আপনি সত্যি করে বলতে পারবেন তো যে আমি এটা আমার মেয়ের মতোই দেখি? মানে আপনার যে আসলে মেয়ে, আপনার কন্যা, আপনি ঠিক ততটা আপন করে দেখেন তো আপনার ছেলে বউকে? এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো যদি নিজেকে করতে পারেন, দেখবেন একেবারে T20 লাইফ। এটাই করতে হবে। আরেকটা কথা বলি, এরপর যখন মেয়ে জামাই আসবে, আপনি দেখবেন আপনার মেয়ের চলনে বলনে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার কারণ সেও তো একটা নতুন আঙ্গিকে, নতুন পরিবারে গিয়ে পড়েছে। সেখানে তাদের যে আচার আচরণ, কথা বলার ভঙ্গি, কিছু না কিছুভাবে তার মেয়ের মধ্যে তো খানিকটা প্রবেশ করবে। অসুবিধা নেই, আপনি আবার নতুন করে আপনার মেয়েকে আবিষ্কার করবেন। দেখুন, এইসব কথা কিন্তু বলবার মধ্যে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, এটা আমার জীবনের কথা নয়, কারণ আমার ছেলেও নেই, আমার একটি মেয়ে আছে, এবং সেই মেয়েটি, আমি যদি উত্তরে যাই সে দক্ষিণে যাবে, এবং এটা আমি খুব খুশি, এবং তাকে আমি যথেষ্ট ভয় পাই সমীহকে। কিন্তু মজা হচ্ছে, আমরা যখন বাইরের একটা লোককে নিয়ে আসি না, আমরা কিন্তু আমাদের ক্যামেরার লেন্স দিয়েই তাকে দেখতে চাই। লেন্সটা পাল্টান না, একটু অন্য ক্যামেরা, একটু অন্যভাবে দেখুন, দেখবেন ওই আবার যেটা বললাম, T20টা কোনো ব্যাপারই না। আপনি হাঁকিয়ে 6 মারবেন। আমাদের জীবনে কতগুলো জিনিস বোধহয় আমাদের নিজেকেই শেখাতে হয়। সময় পাল্টে যাচ্ছে, দেখছেন না রাজনীতিতে সব কিরকম পাল্টে পাল্টে যাচ্ছে। কাল যেটা অবিশ্বাস্য মনে হতো, কাল যেটা প্রায় কল্পনার অতীত বলে মনে হতো, সেটাও আজকাল কত স্বাভাবিক হয়ে গিয়েছে। যাকে আপনি চিরকাল বাঁ দিকে দেখেছেন, সে সুরুত করে কখন ডান দিকে চলে গেছে আপনি জানতেই পারবেন। এইভাবেই কিন্তু আমাদের পরিবর্তন হয়, আমাদের জীবনটাও হয়। এরপর আসি প্রাত্যহিক জীবন। সকালে উঠে চা খান তো, চায়ের সঙ্গে একটা বিস্কুট খান, তারপর খবরের কাগজটা নিয়ে পড়েন। আগা পস্তলা রাজনৈতিক খবর, শেয়ার বাজার, খেলার খবর সব দেখে টেকে খানিকটা অংশ অবশ্য যদি আপনার বৌমা বা ছেলে বা নাতি নাতনি তারা নিয়ে যাবে।
তারপর কী করে? আসল ব্যাপারটা হচ্ছে সকালবেলা একটু হাত পা ঝাড়ুন। মানে কি? একটা মর্নিং ওয়াক গ্রুপে জয়েন করুন, হাসতে হাসতে যান, সেখানে তাদের মজার গল্প শুনুন, তাদের প্রাত্যহিক অভিজ্ঞতা শুনুন, আপনারটা শেয়ার করুন, দেখবেন দারুণ আনন্দে থাকবেন, দারুণ আনন্দে থাকবেন। এইটা কেন বলছি জানেন? আপনি যখন হাঁটছেন, এক্সারসাইজ তো হচ্ছে, একটু না হয় ফ্রি হ্যান্ডও করলেন তার সঙ্গে। আপনি দেখবেন আপনার মনের যে দরজাটা না, সেটা খুলে গেছে, আর জানলাগুলো দিয়ে হু হু করে হাওয়া আসছে। কারণ যতক্ষণ আপনি আপনার আরাম কেদারায় আপনার দেয়ালের দিকে তাকাচ্ছেন, আপনার স্ত্রীর চলাফেরা, আপনার বৌমার চলাফেরা বা ছেলের চলাফেরা লক্ষ্য করছেন, ততক্ষণই কিন্তু আপনি বন্দী হয়ে পড়ছেন। আপনাকে এটা ভাবতে হবে যে আপনি কিন্তু মূলত নিজের জন্যও খানিকটা বাঁচছেন। ওই জন্য বন্ধু খুব দরকার, বন্ধু দরকার এবং বন্ধুত্ব দরকার। আপনার ছোটোখাটো টেনশন, একটু ভুল সিদ্ধান্ত, বোকা সিদ্ধান্ত আপনি শেয়ার করুন, দেখবেন অনেক হালকা লাগছে। আর স্ত্রীকে একটু অন্যভাবে দেখতে শুরু করুন। হয় না বন্ধু, প্রতি মুহূর্তে রসিকতা, প্রতি মুহূর্তে ইয়ার্কি, বয়সটাকে একটু বুড়ো আঙুল দেখেন, দেখবেন কখন আপনার মনে হতে শুরু করেছে, তাই তো এর আগের দিনগুলো কি করে কাটলো, শুধুই ব্যাগ গোছালাম, দুম করে গাড়িতে উঠলাম বা পাবলিক ট্রান্সপোর্টে উঠে অফিস গেলাম না, তাকে সুযোগ দিয়েছে। এইটাই হচ্ছে বেস্ট টাইম। ট্রাই টু এনজয় ইয়োর সেলফ। এরপরে আসি আমাদের প্রাত্যহিক জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, খাওয়া দাওয়া। আপনি হয়তো উচ্চ পদে চাকরি করতেন, হয়তো অফিসে লাঞ্চ করতেন, সেটা তো এখানে হবে না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যে মূলোর ঘন্ট বা পালং শাকের ঘন্ট খাচ্ছেন, সেটা কখনোই চিকেন আলাকিয়ে হবে, কিন্তু সেটাকেও খুব যত্ন করে খেতে হবে। কেন? আপনাকে প্রতিটা কণাকে এনজয় করতে হবে। কারণ এমনিতেই তো আপনার অনেক সীমাবদ্ধতা আসবে, বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে। ওই তো বলেছে না, ছেড়েছি তো অনেক কিছুই, জিলিপি সন্দেশ, ওই সন্দেশ জিলিপি ছাড়তে হবে। তারপরে আমাদের কী করতে হবে? প্রত্যেকটা কণা খাওয়ার সময় মনে রাখতে হবে যেগুলো খুব দামি, কারণ এই খাবার ওরা গাজায় খেতে পারছে না। ছেলেমেয়েগুলো একটুকু রুটির জন্য সারাদিন বসে থাকছে, তার মধ্যে বোমায় মরেই যাচ্ছে। এই চেতনাগুলো যদি আপনার মধ্যে এসে যায়, কিন্তু জীবনের একটা অর্থ খুঁজে পাবে। এইভাবে আমরা আড্ডাটা চালাবো। রোজ 2-4 মিনিট আসি, 2-4 মিনিট কথা বলি। এইভাবেই আমরা আমাদের রোজ নামটা পরস্পরের কাছে ব্যক্ত করি। আপনিও আসুন, একটা আড্ডার ঘর তৈরি করা যেতে পারে। দেখা যাক না আমরা সফল হই কি হইনি। ধন্যবাদ, নমস্কার।